বিবর্তনের ক্ষেত্রে এটা মনে রাখবো, আর আবর্তনের ক্ষেত্রে মনে রাখবো এটা। এটা কিন্তু মনে রাখতেই হবে, ঠিক আছে, এটা মনে রাখতেই হবে। আবর্তনের ক্ষেত্রে কি মনে রাখবো? আবর্তনের ক্ষেত্রে মনে রাখবো এ বচনের আবর্তন, এ বচনের আবর্তন আই, এ বচনের আবর্তন কি? আই বচন। আর ই বচনের আবর্তন, ই বচনের আবর্তন হচ্ছে ই। আর আই বচনের আবর্তন আর বিবর্তনকে কখনো গুলিয়ে ফেলবে না। যদি গুলিয়ে ফেলো তাহলে তোমাদের ভুলই হবে। তোমরা ভাবছো ঠিক করেছি, কিন্তু ভুল। আই বচনের আবর্তন আই, আর ও বচনের আবর্তন সম্ভব নয়। তো বোঝা গেল? এ বচনের আবর্তন কি? আই। ই বচনের আবর্তন কি? ই। আই বচনের আবর্তন আই, কিন্তু ও বচনের আবর্তন সম্ভব নয়। ব্যাস, এটা আমাদেরকে জানতে হবে, আর এটা আমাদেরকে জানতে হবে। তাহলে বিবর্তনের ক্ষেত্রে এইভাবে মনে রাখবে, আবর্তনের ক্ষেত্রে এটা মনে রাখবে। আর আবর্তনের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আবর্তনের ক্ষেত্রে আমি যখন করাবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। শুধু এই স্ট্রাকচারটা মুখস্থ রাখো, আর এই স্ট্রাকচারটা মুখস্থ রাখো, তাহলে হয়ে যাবে। আবর্তনের ক্ষেত্রে কি? আবর্তনের ক্ষেত্রে উদ্দেশ্য আর বিধেয়পদ হচ্ছে স্থান পরিবর্তন করে দিলেই ব্যাস আবর্তন কমপ্লিট, কিন্তু গুণটা একই থাকবে। আর বিবর্তনের ক্ষেত্রে গুণটা খালি পরিবর্তন হবে, আর বিধেয়পদের বিরুদ্ধ পদ হবে। তো আমি এখন করাচ্ছি, তখন তোমাদের বিষয়টা আরো জলের মতো ক্লিয়ার হবে। কিন্তু তোমাদেরকে এই দুটো কিন্তু মনে রাখতে হবে। আবর্তনের ক্ষেত্রে মনে রাখবে এটা, আর বিবর্তনের ক্ষেত্রে মনে রাখবে এটা। তাহলে এ বচনের আবর্তন আই, ই বচনের আবর্তন ই, আই এর আই, ও এর সম্ভব নয়। আর এ বচনের বিবর্তন কি? ই। বিবর্তন কথা মানে বিপরীত হিসাবে মুখস্থ রাখবে। মনে করো বিতে বিপরীত, এইভাবে মনে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। কারণ এ বচন প্রথম, তার বিবর্তন ই, মানে পরেরটা। আবার ই বচনের বিবর্তন তার আগেরটা, এইভাবে মনে রাখবে। ই বচনের বিবর্তন এ, আবার আই বচনের বিবর্তন পরেরটা, আবার ও বচন বলে তার আগেরটা, মানে আইটা। বোঝা গেল? এইভাবে মনে রাখবে। তো চলো এবার আমরা লজিকটা করি। 8-এ 8 পেতে হবে। পরীক্ষায় কিন্তু তোমাদের 4টা দেওয়া থাকবে, কিন্তু আমি এখানে তোমাদের 9টা তুলেছি, কারণ 9টায় তোমাদের প্র্যাকটিস করে দেখাবো, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তো প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে শতকরা 25% ব্যবসায়ী সৎ। তো আমাদেরকে কিন্তু প্রথমত কিন্তু এখানে প্রশ্নটা কি বলেছে? নিম্নলিখিত বাক্যগুলিকে, এগুলো একটা বাক্য, এগুলোকে আমাদেরকে কিন্তু প্রথমত কি করতে হবে? বচন করতেই হবে। এই জন্য ভালো করে দেখো, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে, মানে তর্কবিদ্যাসম্মত মানে যেটাকে হচ্ছে তার্কিক আকার অনেকে বলো, যেটা হচ্ছে এলেপ মানে লজিক্যাল ফর্ম, মানে যুক্তিবিজ্ঞান সম্মত যেটা আকার, মানে এলেপ যে আমরা দেই, সেটাই হচ্ছে এটা বচনটা করতে, মানে বচন যেটা হচ্ছে সেটাকে বলা হয় এলেপ। ঠিক আছে? লজিক্যাল ফর্ম, ঠিক আছে, ওইটাকে তর্কবিদ্যাসম্মত আকারও বলে। তো সেটাই করতে বলছে, রূপান্তরিত করে তারপর কি করতে বলছে? তারপর করতে বিবর্তনে আবর্তন করো, মানে যেটা বিবর্তন হবে আবর্তন করো। তো এটাতে তোমরা অনেকেই গুলিয়ে ফেলো, বিবর্তন ও আবর্তন করে দেখো, আবার অনেকে বিবর্তন আবর্তনের নিয়মটাকে আবার এটাকে করে দাও। তো আজকে ভালো করে দেখো, জীবনে ভুল হবে না। তো চলো প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হচ্ছে শতকরা 25% ব্যবসায়ী সৎ। প্রথমত আমাদেরকে প্রথমকার প্রশ্নের উত্তরটাই আমাদের করতে হবে, শতকরা 25% ব্যবসায়ী সৎ। তাহলে এটা প্রথমত কোন বচন হবে সেটা আমাদেরকে জানতে হবে। 1 নাম্বার প্রশ্নটাই আমরা আগে করি, ঠিক আছে? 1 নাম্বার প্রশ্নটা আগে করি, যে শতকরা 25% ব্যবসায়ী সৎ। একটা জিনিস দেখো, এখানে কিন্তু প্রত্যেকটা নিয়মই কাজে লাগবে। শুধু এখন বিবর্তন আবর্তন করবো বলে শুধু বিবর্তন আবর্তন কাজে লাগবে না, এখানে কিন্তু বচনটাও কাজে লাগবে। মানে বচন হচ্ছে তোমার শুরুয়াত। বচন হচ্ছে ফিলোসফিতে না জানলে লজিক তুমি করতে পারবে না। এবার যারা নোট করবে তারা নোট করবে, কিন্তু যারা লজিক করবে তারা লজিক তো তোমাকে জানতেই হবে। এবার তোমার কোনটা ভালো লাগবে পরীক্ষায় তুমি সেটা করবে। দেখো এই অধ্যায় থেকে নোটও আসবে, নোট আমি লিখে দিয়েছি, সাজেশন দিয়েছি, লিখে দিয়েছি। এবার তুমি যদি নোটগুলো করো তাহলে একটু বেশি লিখতে হবে, আর লজিক করলে তো 4টা প্রশ্ন লিখলে ব্যাস তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু এবার কার কোনটা ভালো লাগে, তোমার কখন সেটা ভালো লাগে, তুমি তোমার অপশন। কিন্তু আমার টিচার হিসাবে আমি কিন্তু আমার ছাত্রছাত্রীদিকে দুটোই করাই, মানে লজিকও প্লাস নোটও করিয়ে দিয়েছি। তো এখন আমি তোমাদেরকে লজিকগুলো প্র্যাকটিস করাচ্ছি, ঠিক আছে? তো শতকরা 25% ব্যবসায়ী সৎ, এখানে শতকরা মানে কি? এবার আমার দেখো প্রত্যেকটা নিয়ম আমি কিন্তু বাক্য বচন এই জন্য বলছি না, ভালো করে তোমাদেরকে করতে হবে। শতকরা মানে এখানে সবার আগে আমাদেরকে দেখতে হবে বাক্যটা হ্যাবাচক না নাবাচক। সবার আগে প্রথমে তো কি দেখতে হবে? হ্যাবাচক না নাবাচক। সবার প্রথমে তুমি দেখবে বাক্যটা হ্যাবাচক না নাবাচক। তাহলে ভালো করে দেখো, এখানে হ্যাবাচক। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে হ্যাবাচক কেন, নাবাচক নয় কেন? নাবাচক মানে না কথা নেই মানে নাবাচক নয়, না কথা নেই মানে নাবাচক নয়, তার মানে হ্যাবাচক।
এবার আমাদেরকে হ্যাবাচক মানে কি? হ্যাবাচক মানে হচ্ছে দুইটা বচন। কি কি হয়? একটা হচ্ছে এ বচন আর একটা হচ্ছে আই বচন। তাহলে আমাদের দেখো, তাহলে আমাদের দুইটা কিন্তু মানে দুইটা বচন অলরেডি আমার মানে আইডিয়া থেকে মানে হয়ে গেল, কমে আসলো। তাহলে আমাদের এখন উত্তরটা, সঠিক উত্তরটা করতে আরো সাহায্য করবে যে হয় এ বচন হবে, না হলে আই বচনের মধ্যে হবে। আমি কেন বললাম সবার আগে তোমাকে ডিসিশন দেখতে হবে সেটা হ্যাবাচক না নাবাচক, যাতে তোমার উত্তরটা সঠিক করতে সুবিধা হয়। কি তাহলে দেখে নিলে এটা কিন্তু হ্যাবাচক। হ্যাবাচক মানে তাহলে হয় এটা এ বচন হবে, না হলে এটা আই বচন হবে। বোঝা গেল? এইভাবে। আর যদি ই বচন হয়, নাবাচক হয়, তাহলে হয় ই বচন হবে, না হলে ও বচন হবে। সেটাও করে দেখাচ্ছি। তো আগে প্রথমকার প্রশ্নটা আমি করে দেখাচ্ছি, সঠিক উত্তর কিভাবে তুমি বার করবে। তাহলে ভালো করে দেখো, এটা কিন্তু হ্যাবাচক আছে, তাহলে এটা কিন্তু তোমাদের হয় আই বচন হবে, না হলে এ বচন হবে। ব্যাস, তাহলে দুইটার মধ্যে হবে। কখনো আমি ই বচনও করবো না, কখনো আমি ও বচনও করবো না। ব্যাস, সরাসরি তোমার দুইটা বচন কমে গেল, মানে তোমার সঠিক উত্তরটা নিতে তোমাদের সাহায্য করবে। তাহলে এটা হয় আই করতে হবে, নাহলে এ করতে হবে। এবার ভালো করে দেখো এ বচনের নিয়ম কি। এ বচনের নিয়ম হচ্ছে সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, বাক্যটা নিশ্চিত, এবং যদি বাক্যটা হ্যাবাচক থাকে তবে এ বচন হয়। তো এগুলো সকল, সব, সমস্ত কোনোটাই মিলছে না। তারপর আরেকটা নিয়ম আছে এ বচন, আরেকটা বিশেষ নিয়ম আছে কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র, ছাড়া, কেউ না, এগুলো যদি থাকে সেটাও নেই। ব্যাস, তাহলে এ বচন হবে না। তাহলে কি হবে? নিশ্চয়ই আই বচনের নিয়মে আছে। আই বচনের নিয়মে কি আমি সব নিয়মে বলে দিয়েছি, তবুও আমি প্রত্যেকটা এখানে ডিটেলসে বলে দিই আমি তোমাদেরকে, কারণ আমার ক্লাসের ধরনই সবকিছু একবারই বলে দেওয়া, যাতে তোমার বুঝতে সুবিধা হয়। তা আই বচনের নিয়মে কি? আই বচনের নিয়মে ভালো করে দেখো, কোনো কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, শতকরা, পার্সেন্টেজ, এই শতকরা মিলে গেছে। তাহলে আর এদিকে কি বাক্যটা হ্যাবাচক, তাহলে এটা আই বচনই হবে। তাহলে কি দেখে ধরলাম? এটা শতকরা 25। এই 25টা ইম্পর্টেন্ট না। 25-এর জায়গায় 80ও থাকতে পারে, 90ও থাকতে পারে, 10ও থাকতে পারে, 20ও থাকতে পারে, সেটা ভেরি ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে শতকরা 25%টাই হচ্ছে, এটা দেখে বোঝা গেল যে এটা হচ্ছে আই বচনের নিয়ম। বোঝা গেল? আর এমনকি সাথে বাক্যটা হ্যাবাচক আছে, তাহলে এটা আমি কনফার্ম হয়ে গেলাম এটা হচ্ছে আই বচন। এবার আই বচন মানে কি? ব্যাস, এটা তো নিয়মের ভাষা। নিয়মের ভাষাটা অনেকেই আছে, তোমরা অনেকে, তোমাদের মধ্যে অনেকে কি করে, নিয়মের ভাষাটাকেও বচন করার সময় লিখে দেয়। এটা যদি করো তাহলে 0 পেয়ে যাবে। ঠিক আছে? নিয়মের ভাষাটা কখনো বচনে ঢুকবে না, অনলি যেগুলো উদ্দেশ্য বিধপদ সেটাই থাকবে। তাহলে এটা উঠে গেল এখানে। তাহলে উদ্দেশ্যপদ কোনটা হবে? এটা উদ্দেশ্যপদ হবে ব্যবসায়ীটা। তারপর বিধপদ কোনটা? সৎ। তাহলে বচনটা কি হবে? এটা আই বচন। আর আই বচনের শুরুটা কি হয়? আই বচনের শুরুটা হয় কোনো। তাহলে উত্তরটা কি হবে? কোনো ব্যবসায়ী হয় সৎ। তো চলো সবার আগে বচনটা আমরা করি। তাহলে উত্তরটা হবে কি? বোঝা গেল কেন আই বচন হলো? কোনো, ও সরি, এলএফ দিয়ে করতে হবে, এলএফ দিয়ে। ঠিক আছে? এলএফ দিয়ে করতে হবে। কোনো ব্যবসায়ী কোনো ব্যবসায়ী হয় সৎ। আই বচন, বচনটা হয়ে গেল। কোনো ব্যবসায়ী হয় সৎ, আই বচন। তাহলে কি হলো? শতকরা 25% ব্যবসায়ী সৎ। এটা কোন বচন হলো? এটা বচনটা হবে আই বচন। কোনো ব্যবসায়ী হয় সৎ, কোনো ব্যবসায়ী হয় সৎ। বোঝা গেল? কোনো ব্যবসায়ী। এখানে ভালো করে দেখো যে সেইটা এটা দেবে না, অনলি উদ্দেশ্য পদটা দিবে। এই যে রা, রি, এগুলো চলবে না, অনলি পদ। তো মেন পদ কোনটা? ব্যবসায়ী, এটা। ঠিক আছে? তাহলে কোনো ব্যবসায়ী, কোনো ব্যবসায়ী হয় সৎ। বোঝা গেল? ব্যাস, অনলি পদটা দিবে, ব্যাস, উদ্দেশ্য বিধপদ হয়ে গেল বচন। তো এবার প্রথমত আমাদেরকে কি করতে হবে? এখানে বলছে বিবর্তনের আবর্তন, মানে প্রথমত যেটা বচনটা হলো সেটাকে আগে বিবর্তন করতে হবে। প্রথমত যেটা বচন হলো সেটাকে বিবর্তন করতে হবে। তাহলে বিবর্তন যেহেতু করতে হবে, সেটা কিন্তু আমাদেরকে বিবর্তনের আকারে নিয়ে নিতে হবে। তাহলে তুমি এখানে ব্র্যাকেটে লিখে দিবে বিবর্তনীয়, বিবর্তনীয়। এই বিবর্তনীয় কেন স্যার? কারণ বিবর্তনীয় এই জন্যই যে প্রথমে তোমাকে যেটা করতে বলছে সেটার আকারে, মানে তার ফর্মে তুমি নিয়ে নিলে, মানে তার আকারে তোমাকে নিয়ে নিতে হবে। যেটা বচন হলো সেটাকে তোমার আকারে নিয়ে নিতে হবে। কার আকারে নিয়ে নিতে হবে? বিবর্তনের আকারে নিয়ে নিতে হবে। মানে এটাকে বিবর্তন আমি করব, এই জন্য এটা আমি লিখেছি বিবর্তনীয়। যেহেতু প্রথমে বিবর্তন করতে বলছে, তাহলে প্রথমে তার আকারে আমি নিলাম বিবর্তনীয়।
এবার প্রশ্ন হচ্ছে এই বিবর্তনীয়টা, এটা বিবর্তন আকারে নিয়ে নিলাম, এখানে বিবর্তনীয় না লিখে তোমরা এটাও লিখতে পারো মূল বচন। মূল বচন, মূল বচন এই দুটা লিখলেও হবে, এই দুটার মধ্যে যে কোনো একটা লিখলেও হবে, মূল বচন বা বিবর্তনীয়, বোঝা গেল? দুটা লিখলেই হবে। তাহলে হয়ে গেল বিবর্তনীয়। তো এবার আমি এর আকারে নিয়ে নিলাম, আমি এখন এইটার বিবর্তন করব। এইবার বিবর্তন হয় নাই, কিন্তু আমি এটা বিবর্তনের আকারে নিয়ে নিলাম, মানে এর আশ্রয় বাক্যটা নিয়ে নিলাম। এটা এখন বিবর্তনের আশ্রয় বাক্য। এবার সিদ্ধান্ত করতে হবে, এবার বিবর্তন করতে হবে, এই জন্য এটা বিবর্তনীয়। তাহলে কোন বচন বার হলো? এটা কিন্তু আই বচন বার হলো। কি করতে হবে? বিবর্তন করতে হবে। তো বিবর্তনে যেটা আশ্রয় বাক্য সেটাকে বিবর্তনীয় বলা হয়। আই বচন, তো ভালো করে দেখো বিবর্তনের নিয়ম কি আছে। বিবর্তনের আই বচন, ভালো করে দেখো বিবর্তন কোথায়? আই বচন, এই যে বিবর্তন। কোন বচন বার হচ্ছে? আই বচন। তো আই বচনের বিবর্তন কি হবে? ও বচন। তার মানে যেটা আই বচন এসেছে, এই যে এটা আই বচন এসেছে, তাহলে এইটার আমরা কি করব? ও বচন করবো। আই বচনের বিবর্তন কি হবে? ও বচন। কারণ এর পরের যেটা লাইন আছে সেটাতে আমাদের কি করতে হবে? ও বচন করতে হবে। তাহলে ও বচন করতে হলে শুরুটা তো আগে দিতেই হবে। তো ও বচনের শুরুটা কি? ও বচনের শুরুটাও কিন্তু কোনো কোনো। তাহলে ও বচনের শুরুটা কি? কোনো কোনো। আগে শুরুটা দাও, কোনো কোনো, কোনো কোনো, কোনো কোনো, ব্যাস হলো কোনো কোনো। এই যে কোনো কোনো হয়ে গেল। এবার কি? এবার কাজ কি? এবার হচ্ছে কাজ কি? এবার বিবর্তনের যেটা কাজ সেটা হচ্ছে, বিবর্তনের যেটা কাজ, উদ্দেশ্যপদটা, এটা তো উদ্দেশ্যপদ, এটা উদ্দেশ্যপদ, এটা উদ্দেশ্যপদ, আর এটা কি? এটা বিধেয়পদ, এটা বিধেয়পদ, এটা উদ্দেশ্যপদ, এটা বিধেয়পদ, আর এটা তো গুণ। তো বিবর্তনে ভালো করে শিখো, একটা নিয়ম আগে ভালো করে শিখে নাও, ব্যাস বাকিগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো এবার আমি বিবর্তন করব। তো এবার বিবর্তন করব, আগে শুরুটা আমি দিয়ে দিলাম যেহেতু এটা ও বচন হবে। তো বিবর্তনের মূল নিয়ম কি? বিবর্তনের মূল নিয়ম হচ্ছে যে উদ্দেশ্যপদটা উদ্দেশ্যপদই থাকবে। মানে উদ্দেশ্যপদ কি? ব্যবসায়ী, ব্যবসায়ীটা ব্যবসায়ী থাকবে, ব্যবসায়ী হলো। তাহলে কোনো কোনো ব্যবসায় উদ্দেশ্যপদটা উদ্দেশ্যপদই রেখে দিলাম। কি চেঞ্জ হবে? শুধু এই যে এখানে গুণটা আছে, যে হয়টা আছে না, এটা পরিবর্তন ঘটবে, এটা পরিবর্তন ঘটবে। মানে হয় আছে, তার বিপরীত হবে। কি হয় থাকলে কি হবে? নয় হবে, এখানে নয় হলো, ব্যাস। তাহলে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই থাকলো, কি চেঞ্জ হলো? গুণটা চেঞ্জ হবে, গুণের পরিবর্তন ঘটবে, এই গুণের পরিবর্তন ঘটলো। গুণটা কি ছিল? হয় ছিল, এখানে নয় হলো, ব্যাস হয়ে গেল। তারপর কি? বিধেয়পদ, এই যে বিধেয়পদ কি? যে সৎ আছে না, এই বিধেয়পদের বিরুদ্ধ পদটা এখানে, বিধেয়পদের বিরুদ্ধ পদ এখানে বিধেয়পদ হবে। বিধেয়পদের মানে বিবর্তনীয় বচনের, বিবর্তনীয় বচনের বিধেয়পদের বিরুদ্ধ পদ বিবর্তিত বচনের বিধেয়পদ হবে। আমি সব নিয়ম বলে দিয়েছি, এখন আমি মুখে বলে দিয়েছি, কারণ এগুলো আমি সব লিখে দিয়েছি, সব লিখে দিয়েছি মেন ক্লাসে। তাহলে বিবর্তনের মূল নিয়ম কি? বিবর্তনের নিয়ম হলো, বিবর্তনের নিয়ম হলো বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ, উদ্দেশ্যপদ কারণ এই লাইনটা তো বিবর্তিত হবে না, এটা তো বিবর্তন হবে। তো বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে। গুণের পরিবর্তন হবে, মানে গুণের পরিবর্তন হবে। গুণের পরিবর্তন মানে এখানে হয় থাকলে নয় হবে, নয় থাকলে হয় হবে, গুণের পরিবর্তন হবে। তো গুণের পরিবর্তন ঘটলো, গুণের পরিবর্তন হলো। এবার কি? বিবর্তনীয় বচনের বিধেয়পদের বিরুদ্ধ পদ, বিধেয়পদ কি? সৎ, এর বিরুদ্ধ পদ কি? বিরুদ্ধ পদ আমি শিখিয়েছি, তোমার বারবার করে শিখিয়েছি। বিরুদ্ধ পদ মানে সামনে একটা অ যোগ করে দিলেই, একটু হাইপেন দিয়ে সেটা বিরুদ্ধ পদ হয়ে যায়, যেটা আমরা ভেন ডায়াগ্রামে শিখেছি, ঠিক আছে? বিরুদ্ধ পদ থাকলে কি? একটা বার হয়, ওইখানে আমি বলে দিয়েছিলাম বিরুদ্ধ পদ কি করে বুঝে, অযুক্ত থাকলে বিরুদ্ধ পদ বুঝে যাবে। তার মানে এটা বিরুদ্ধ পদ কি? শুধু এইখানে অ যোগ করে একটু হাইপেন দিয়ে সৎ লিখে দাও, ব্যাস বিবর্তন কমপ্লিট। তার মানে এখানে শুধু লিখে দাও হচ্ছে ও বচন, আর ব্র্যাকেটে লিখে দাও হচ্ছে বিবর্তিত, 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 মানে বিবর্তন কমপ্লিট, বিবর্তন হইল। এই পর্যন্ত বিবর্তন হয়ে গেল, মানে তোমার হচ্ছে বিবর্তন হয়ে গেল, বিবর্তন কমপ্লিট হলো। তার মানে এইবার বিবর্তন হয়ে গেল, কি হলো? কোন কোন ব্যবসায়ী নয় অসৎ, কোন কোন ব্যবসায়ী নয় অসৎ বিবর্তন হয়ে গেল। হাইপেন দিয়ে লিখে দিলাম হচ্ছে ও বচন, বোঝা গেল? এটা তোমরা ব্র্যাকেটও দিতে পারো, অসুবিধা নেই, বুঝতে অসুবিধা হলে। আমি এত কাটাছিটা করছি, তোমরা তো পরীক্ষা অত কাটাছিটা করবে না, আমি তোমাদের বোঝানোর জন্য, ঠিক আছে? একটু একটু জায়গা দিয়ে ফাঁকা দিয়ে এটা ও বচন, তাহলে বোঝা গেল? দুইটাকে ব্র্যাকেট, যে কোনো একটা ব্র্যাকেট দিব, হয় এটা ব্র্যাকেট দিবে না এটা ব্র্যাকেট দিবে, কারণ দুইটা ব্র্যাকেট দিলে দেখতে ভালো লাগবে না, কাটতে পারবে না তোমার। যে কোনো একটা, হয় এটা ব্র্যাকেট দিবে না এটা ব্র্যাকেট দিবে, একটু হাইপেন দিয়ে, বোঝা গেল? তাহলে ও বচন বিবর্তিত,
তাহলে বিবর্তিত মানেই হচ্ছে সিদ্ধান্ত, মানে এটাই হচ্ছে বিবর্তন, মানে এই যে এটার বিবর্তন হলো এটা। তো বিবর্তন বোঝা গেল। তাহলে বিবর্তনের মূল নিয়মটা কি হলো? বিবর্তনের মূল নিয়মটা হলো যে বচনটা বার হবে সেটার উদ্দেশ্যপদী রাখবো, উদ্দেশ্যপদী রাখলাম, গুণটা চেঞ্জ হবে, এখানে শুধু কি চেঞ্জ হবে, এখানে এই যে এটা চেঞ্জ হবে, হয় থাকলে নয় হবে, নয় থাকলে হয় হবে, আর এখানে যা থাকবে তার সামনে কথা যোগ করে দিলে ব্যাস বিবর্তন কমপ্লিট, ব্যাস হয়ে গেল। তাহলে কি হলো, কোনো ব্যবসায়ী নয় অসৎ ও বচন বিবর্তিত মানে বিবর্তন কমপ্লিট হয়ে গেল। তো তাই বলে কি লজিকটা কমপ্লিট? না, এখনো হয়নি। এখানে কি হচ্ছে, বিবর্তনের আবর্তন, মানে বিবর্তন হলো, সবে বিবর্তন হলো, এবার বিবর্তন যেটা হলো তার আবর্তন করতে হবে। তাহলে এবার এই যে বিবর্তনটা হলো, এই যে এটা বিবর্তন হলো, এইটার এবার হচ্ছে, আমি এত যে কাটাছেড়া করতে তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা কিন্তু আবার পরীক্ষা আবার এরকম কাটাছেড়া করবো না, ঠিক আছে? তাহলে এবার এই যে এটা হলো, এটার এবার আমাদেরকে আবর্তন করবে, মানে এই যে বিবর্তন মানে বিবর্তিত মানে বিবর্তন, মানে এইটার হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এইটার এবার আবর্তন করতে হবে। তাই বলে এইটা না, প্রশ্ন অনুযায়ী তোমাকে উত্তর লিখতে হবে। বিবর্তন ও আবর্তন হলে সেটা কি হবে, আমি এক্সট্রা মেন ক্লাসে করেছি, আমি এক্সট্রা ক্লাসে সব করাবো, কি কি এই ধরনের লজিক হবে সবগুলো আমি এক্সট্রা ক্লাসে করাবো, তোমরা কন্টিনিউ ক্লাস করতে থাকো, আর মেন ক্লাসগুলো সঙ্গে করে নিও, তাহলে তোমাদের ডবল ক্লাস হয়ে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে কি হলো, হয়ে গেল। এবার এই লাইনটার আমাদেরকে আবর্তন করতে হবে, এই লাইনটার না। যেমন প্রশ্ন কি বলছে, বিবর্তনের আবর্তন, মানে যেটা বিবর্তন হলো সেইটার আবর্তন, মানে এইটার আবর্তন, ঠিক আছে? এই যে বিবর্তন হলো, বিবর্তন মানে বিবর্তিত, এইটার এবার আবর্তন। তো এটা আবার কোন বচন বার হয়েছে, এটা ও বচন হয়েছে। তাহলে এখানে ও বচন যেহেতু হয়েছে, এবার ও বচনের আবর্তন আমরা কি লিখবো, ভালো করে দেখো, ও বচনের আবর্তন কি, ও বচনের আবর্তন সম্ভব নয়। এখানে আমরা কি লিখে দেবো, শুধু সরাসরি লিখবো। তাহলে এখানে আমরা লিখবো যে ও বচনের এই জায়গাটাতে তোমরা অনেকেই ভুল করো, ও বচনের আবর্তন সম্ভব নয়, ব্যাস লিখলে হয়ে যাবে, ও বচনে আবর্তন সম্ভব নয়। এটুকু লিখলে তোমরা কি হলো, 2 পেয়ে গেলে, 2 একটা করলেই ব্যাস 2, এইটুকু লিখলে 2, এরকম 4টা লিখলে 8 পরীক্ষায়, ব্যাস সিম্পল। এর পরের লাইনটা তোমাদেরকে আবর্তন করতে বলছিল, তো আবর্তন কি এখানে ছিল ও বচন, সামনেরটা বিবর্তনটা কি ছিল, ও বচন হয়েছিল, তো এইটার আবর্তন করলে কি হয়ে যাবে, আবর্তনের নিয়মে চলে যাও, ও বচনের আবর্তন কি লেখা সম্ভব নয়, ও বচনের আবর্তন সম্ভব নয়। তাহলে এর পরের লাইনে আমরা লিখে দেবো ও বচনের আবর্তন সম্ভব নয়, ব্যাস বোঝা গেল। তাহলে প্রথমকার প্রশ্ন তোমাদের উত্তর হয়ে গেল শতকরা। এই প্রশ্নটার যদি এবার বলে 25% ব্যবসায়ী সৎ, এর বিবর্তনের আবর্তন কি হবে, এর বিবর্তনের আবর্তন হবে ও বচনের আবর্তন সম্ভব নয়। এইটাই হচ্ছে বিবর্তনের আবর্তন, মানে এর আবর্তন সম্ভব নয়, এইটাই হচ্ছে বিবর্তনের আবর্তন। এই যে বিবর্তনের আবর্তন লাইনটা হচ্ছে শেষ লাইনটাই হচ্ছে, এইটাই হচ্ছে বিবর্তনের আবর্তন, মানে যেটা শেষ ফিনিশিং লাইন, সেই লাইনটাই হচ্ছে এইটার মানে বিবর্তনের আবর্তন। মানে কি, এই বিবর্তনের আবর্তন ওই বাক্যটার সম্ভব নয়। তার মানে কোনো এই যে 25% শতকরা 25% ব্যবসায়ী সৎ, এটার বিবর্তনের আবর্তন কি হবে, এটার বিবর্তনের আবর্তন কি দাঁড়ালো, এটার বিবর্তনের আবর্তন দাঁড়ালো, এর বিবর্তনের আবর্তন শেষ লাইনটা যেটা দাঁড়ালো ও বচনের আবর্তন সম্ভব নয়, এটাই হলো বিবর্তনের আবর্তন, মানে এর আবর্তন সম্ভব নয়। বোঝা গেল? তাহলে ফিনিশিং লাইন এটা 2 নাম্বার হয়ে গেল, বুঝাতে পারলাম? তো বিবর্তনে আবর্তন মানে কিভাবে করতে হবে, বিবর্তনও করতে হবে, আবর্তন করতে হবে। এবার বাকিগুলো করি, চলো দেখা যাক। দেখো, আমি তোমাদের ক্লাস করাচ্ছি, তোমাদের কিন্তু 80 পেতে হবে, কারণ আমার চ্যানেলের মূল উদ্দেশ্য কিন্তু ছাত্রছাত্রীদেরকে আমি এমনভাবে পড়াচ্ছি প্রত্যেকটা বিষয়, কারণ সিলেবাসের বাইরে প্রশ্ন একটাও আসবে না, এই কথাটা তোমাদেরকে মাথায় মনে রাখতে লাগবে। তাই যত ধরনের প্রশ্ন হয়, যত ধরনের লজিক হয়, যত ধরনের নোট হয়, যত ধরনের সব কিছু আমি কিন্তু আমার চ্যানেলে করাচ্ছি। তাই বলে গাদা নয়, বইয়ে যেভাবে সেভাবে, আমি সিলেবাস সাজেশন ভিত্তিক, আমি যা পড়াচ্ছি সব সাজেশন ভিত্তিক, প্রত্যেকটা অধ্যায় থেকে, সাজেশনের বাইরে কিছু দিইনি, ঠিক আছে? তো যা পড়াচ্ছি সব পড়বে আর কন্টিনিউ ক্লাসগুলো পড়তে থাকো। তো এবার নেক্সট প্রশ্ন কি, নেক্সট প্রশ্ন হচ্ছে কদাচিৎ মানুষ অমানবিক হয়। কদাচিৎ মানুষ অমানবিক হয়, এই কদাচিৎ, এবার ভালো করে দেখো, এই কদাচিৎ কথাটা মানে কি, কদাচিৎ এটা আবার ভেরি ইম্পর্টেন্ট। এটা তো হয়ে গেল। এবার হচ্ছে কদাচিৎ মানুষ অমানবিক হয়, এই প্রশ্নটাতেও অনেকে তোমরা কি করো, অনেকেই ভুল করে বসো, ব্যাস এইটা শুদ্ধ লিখে দাও। আবার এটা কি করো, আমি 100%-এর মধ্যে 95% ছাত্রছাত্রী কি করে, যখন এই ধরনের বাক্যটা থাকে তখন কিন্তু সবাই ভুল করো। তোমরা জানো যে আমি ঠিক করেছি, কিন্তু ঠিক নয়,
কিন্তু তোমরা বেশিরভাগ ছাত্রছাত্রী, আমি এত অফলাইন স্টুডেন্টকে আমি এতদিন ধরে পড়াচ্ছি, বেশিরভাগ ছাত্রছাত্রী এই জায়গাটাতে ভুল করে। তারপর আমি বারবার করে বলে দিই, তোমরা এই যখনই এই নিয়মে দিবে, বচন করতে দিবে, তখনই আর পারে না। আরে বাবা, আমি তো আমার ক্লাসগুলো ভালো করে করতে হবে। আমার ক্লাস করে 80-তে 80 বহু ছেলে মেয়ে পেয়েছে, হাজার হাজার ছাত্র পেয়েছে, ঠিক আছে? তোমরাও পাবে। ক্লাসগুলো সেভাবেই করতে হবে। এই জন্য বলি, মেইন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস যা করাচ্ছি তোমাদের ভালোর জন্য করাচ্ছি, কন্টিনিউ ক্লাসগুলো করতে দাও, কেউ আটকাতে পারবে না, রেগুলার ক্লাস। এবার দেখো কদাচিৎ। এই কদাচিৎ কথা মানে কি? কদাচিৎ একটা বাক্যটা হেবাচক আছে, তাহলে কি হবে? হয় আই বচন হবে, না হলে কিন্তু এ বচন হবে। তো এ বচন হবে না কেন? কারণ এ বচনের নিয়মে এখানে একটাও নেই। কারণ সমস্ত যে কেউ যে কোনো সর্বদা প্রত্যেক বাক্যটা নিশ্চিত একটাও নেই। কেবলমাত্র একমাত্র শুধুমাত্র এই কথাগুলোও নেই। তাহলে কি আছে এখানে? চলো আই বচনের নিয়ে ভালো করে দেখো। কদাচিৎ আছে, তো কদাচিৎ যেহেতু নিয়মটা বলেই দিয়েছে, তাহলে কদাচিৎ শব্দটা কার? কদাচিৎ শব্দটা কিন্তু কার? কদাচিৎ শব্দ কিছু নিয়ম আছে। কদাচিৎ, কচিৎ, খুব কম, এই জাতীয় আমি লিখেও দিয়েছি। আই বচনের নিয়ম আমি লিখে দিয়েছিলাম যে এগুলো বিশেষ নিয়ম। কদাচিৎ, কচিৎ, খুব কম, এই কয়েকটা শব্দ যদি থাকে কোথাও, কদাচিৎ, কচিৎ, খুব কম, এই কয়েকটা যদি শব্দ যদি থাকে, থাকবেই পরীক্ষায় 100% এই নিয়ম দিয়ে থাকবে। প্রত্যেকটা একটা করে নিয়ম দিয়ে তোমাদেরকে থাকবে। তাই ভেরি ইম্পর্টেন্ট, কদাচিৎ, কচিৎ, খুব কম যদি থাকবে আর পরীক্ষা থাকবেই। থাকে তাহলে তোমরা বচনটা করবে কি? বচনটা করবে যদি হেবাচক থাকে, তাহলে উত্তরটা করতে হবে। আমি বলে দিচ্ছি, মানে এটা যদি হেবাচক থাকে তাহলে উত্তরটা করতে হবে ও বচনে। আর এটা যদি বাক্যটা নাবাচকে থাকে তাহলে উত্তরটা করতে হবে আই বচনে। তাহলে কদাচিৎ, কচিৎ এগুলো শব্দটা থাকলে বাক্যটা হেবাচকে আছে, তার মোট কথা এই শব্দগুলো থাকলে আই না হলে ও এ করতে হবে। কিন্তু সেটা হেবাচক আর নাবাচকের উপর ডিপেন্ড করছে। তো কদাচিৎ আর বাক্যটা কি আছে? হেবাচক। যদি হেবাচকে থাকলে তার বিপরীত করবো কি? ও বচনে করব। মোট কথা এই শব্দগুলো থাকলে আই আর ও এর মধ্যেই করতে হবে, কখনো এও হবে না, কখনো ইও হবে না। কদাচিৎ, কচিৎ, খুব কম এগুলো থাকলে সেটা বাক্যটা যদি হেবাচক থাকে তাহলে উত্তরটা ও বচনে করব। আর কদাচিৎ, আর এখানে যদি বলতো কদাচিৎ মানুষ অমানবিক নয় যদি বলতো, তাহলে উত্তরটা আমি করতাম আই বচনে। বুঝতে পারলাম? ক্লিয়ার? চলো এবার উত্তরটা করি। তাহলে কদাচিৎ থাকলে কি হবে? বচনটা হেবাচক আছে, উত্তরটা ও বচনে করব। তাহলে কি হবে? কোনো কোনো মানুষ, কারণ মানুষটা উদ্দেশ্যবাদ, কোনো কোনো মানুষ নয় অমানবিক, কোনো কোনো মানুষ নয় অমানবিক। তাহলে এবার 2 নম্বর প্রশ্নটা আমরা করি। চলো কোনো কোনো 2 নম্বর প্রশ্নের উত্তরটা কি? 2 নম্বরটা করি, এলএফ দিয়ে করতে হবে, এলএফ। 2 নম্বরটা কোনো কোনো, উত্তরটা করি কোনো কোনো, আগে বচনটা, আগে বচন আগে তোমাদেরকে করতেই হবে। কোনো কোনো, ভালো করে। আর যাতে এই ধরনের শব্দ থাকলে বচন যাতে জীবনে ভুল না হয় সেভাবে তোমরা শিখে নাও। কোনো কোনো মানুষ, কোনো কোনো মানুষ নয় অমানবিক, অমানবিক, কোনো কোনো মানুষ নয় অমানবিক। এটা কোন বচন হলো? ও বচন হলো, ও বচন। কোনো কোনো মানুষ নয় অমানবিক। তাহলে ভালো করে দেখো বাক্যটা কি ছিল? বাক্যটা ছিল কি? কদাচিৎ মানুষ অমানবিক হয়। কদাচিৎ, এই যে কদাচিৎ আর বাক্যটা কি ছিল? হেবাচক। তো যখনই দেখবে তোমরা কদাচিৎ, কচিৎ, খুব কম যদি শব্দ থাকে, বাক্যটা যদি হেবাচক থাকে, তাহলে উত্তরটা আমরা কি করব? হেবাচক থাকলে উত্তরটা আমরা করব ও বচনে। আর যদি কদাচিৎ থাকে আর এটা যদি নাবাচক থাকে, তাহলে কি করে বুঝবে? নয় থাকবে নিশ্চয়ই, তাহলে উত্তরটা করব আই বচনে। তো যেহেতু কদাচিৎ আছে আর হেবাচক আছে, তাহলে উত্তরটা আমরা কি করব? ও বচনে। ও বচন মানে কি? ও বচনের শুরুটা করতে হবে কোনো কোনো, তারপর উদ্দেশ্যপদ দিয়ে। এটা কিন্তু নিয়মের ভাষা দিতে হয় না, যদি দাও তাহলে 0 পেয়ে যাবে। তাহলে কোনো কোনো, কোনো কোনো শুরুটা, তারপর মানুষটা উদ্দেশ্যপদ, তারপর কি নয় দিতে হবে, যেহেতু ও বচন সংযোগটা নয় হবে, তারপর বিধেয়পদ কি? অমানবিক। দেখো ছিল কি? হয় ছিল, হয়ে গেল নয়। কেন হলো? কারণ নিয়মটার জন্য। বুঝাতে পারলাম? তাহলে কি হলো? কোনো কোনো মানুষ নয় অমানবিক, ও বচন ব্র্যাকেটে লিখে দিলাম এখানে, ও বচন, ঠিক আছে? আর ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটে লিখবো হচ্ছে বিবর্তনীয়, বিবর্তনীয়, ব্যাস, বিবর্তনীয় বা মূল বচন। আমি তো এখনই দেখালাম, সেটা মূল বচনও লিখতে পারো। আমি অতগুলো দেখাতে নয়, শুরুতে লিখে দিলাম, যে কোনো একটা লিখলেই হবে। তো ব্যাস, এটা হয়ে গেল বিবর্তনীয়।
ক্লিয়ার হয়ে গেল, তাহলে বিবর্তনীয় হয়ে গেল, মানে আশ্রয় বাক্যটা হলো। এইবার আমরা বিবর্তন করতে হবে। তো প্রশ্নটা কি, প্রশ্নটা দেখো ভালো করে, প্রশ্নটা বিবর্তনে আবর্তন, তাহলে প্রথমত বচনটা তো আমাদেরকে করতেই হবে। এবার আকারে নিয়ে নিলাম, বিবর্তনের আকারে নিয়ে নিলাম, এইবার আমরা বিবর্তন করব। কোন বচনটা? এই বচনটার বিবর্তন করব। তো এই বচনটার বিবর্তন প্রথমত বিবর্তন করতে হবে, যেহেতু বিবর্তন বলছে বিবর্তন করতে হবে। তাহলে বিবর্তনের আবার নিয়ম কি? বিবর্তনের নিয়ম কি? যে ও বচন হলে, আমি এখনই করে দেখালাম, ও বচন হলে তার বিবর্তন কি হয়? ও বচন তার বিবর্তন হলে তার বিবর্তন হয় আই। তার মানে আই হলে এবার তার শুরুটা কি? তার শুরুটা কিন্তু কোনো কোনো, তার শুরুটা কোনো কোনো। তার মানে এবার আই বচনের নিয়মে করতে হবে, আই বচনের নিয়মে করতে হবে কোনো কোনো। এবার হচ্ছে বিবর্তনের, এটাকে বিবর্তনের নিয়ম প্রয়োগ করতে হবে। বিবর্তনের নিয়ম কি? বিবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্যপদ যা আছে তাই থাকবে, তার মানুষ তো মানুষই থাকবে, মানুষ, ব্যাস। বিবর্তনের নিয়ম কি? বিবর্তনের নিয়ম হচ্ছে বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হবে, গুণের পরিবর্তন হবে, অর্থাৎ নয় আছে এখানে হয় হবে। তার মানে পরিবর্তন কি হলো? শুধু এই জায়গাটাতে পরিবর্তন হবে আর এই জায়গাটার পরিবর্তন হবে। তাহলে কি হবে? নয় আছে এখানে কি হবে? হয় হবে, হয় আছে। আর এখানে কি আছে? নয় আছে, হয় হলো। এবার হচ্ছে তাহলে উদ্দেশ্যপদ, উদ্দেশ্যপদই হলো। এবার হচ্ছে কি হবে তাহলে তোমার? এবার হয়ে যাবে তোমার বিবর্তনে, ভালো করে দেখো, তাহলে এখানে তো দেখো ভালো করে, তাহলে উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদী হয়ে গেল। তাহলে কি হলো? গুণটা চেঞ্জ হলো। তার মানে বিবর্তনের মূল নিয়ম কি? বিবর্তনের মূল নিয়ম হচ্ছে বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচন, কারণ দ্বিতীয় লাইনটা তো বিবর্তিত বচন। বিবর্তনীয় বচনের উদ্দেশ্যপদ বিবর্তিত বচনের উদ্দেশ্যপদ হলো। গুণের পরিবর্তন হবে, অর্থাৎ নয় আছে, হয় হবে, হয় থাকলে নয় হতো। তারপর কি? বিবর্তনীয় বচনের বিধেয় পদের বিরুদ্ধ পদ। বিরুদ্ধ পদ কি করে করব? যে যা থাকবে তার অ দিয়ে দিলেই তো বিরুদ্ধ পদ হয়ে গেল। কিন্তু এখানে ভালো করে দেখো, আমরা মানবিক জানি, কিন্তু মানবিকের বিরুদ্ধ পদ কি? অমানবিক। কিন্তু অমানবিক আছে, তাহলে তার বিরুদ্ধ পদ কি হবে? মানবিক। অমানবিক, অমানবিক তো আছে বিরুদ্ধ পদ, তার মানবিক কি হবে? তার বিরুদ্ধ পদ হয়ে যাবে মানবিক। তাহলে কি হয়ে যাবে এখানে? মানবিক, মানবিক, মানবিক হয়ে গেল। বিরুদ্ধ পদ তো ছিলই, মানে অমানবিক, মানবিকের বিরুদ্ধ পদ কি? অমানবিক আছে। এবার অটা যোগ উঠিয়ে দিলে কি হয়ে গেল? তোমার মানবিক হয়ে গেল, তাহলে বিরুদ্ধ পদ হয়ে গেল। এবার ও, এটা হচ্ছে ও বচনের বিবর্তন কি হবে? আই। এখানে ব্র্যাকেটে লিখে দেবো আই, আর এখানে লিখে দেবো কি? বিবর্তিত, 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 ব্যাস বিবর্তন হয়ে গেল। এবার কি? এবার হচ্ছে তোমাদের এই লাইনটার হচ্ছে আবর্তন। এই লাইনটার আবর্তন কি? এই লাইনটার আবর্তন হচ্ছে, এবার কোন বচন বার হলো? এটা আই বচন। তো আই বচনের আবর্তন কি? আই বচনের আবর্তন হচ্ছে আই। এরপরে লাইনটা করবো আই, আর আই এর শুরুটা কি? আই হবে। আই এর শুরুটা হচ্ছে কোনো কোনো হবে। এবার তাহলে কি? কোনো কোনো, কোনো কোনো, কোনো কোনো। আর আবর্তন, এবার হচ্ছে আবর্তনের নিয়ম প্রয়োগ। আবর্তনের মূল নিয়ম কি? আবর্তনের মূল নিয়ম হচ্ছে আবর্তনীয়, কারণ এটা তো মনে করো এবার এই লাইনটার আবর্তন করতে হবে। তো আবর্তনের মূল নিয়ম কি? কারণ এর আগের লাইনটা করতে হবে, এটা লাইনের মূল নিয়ম কি? উদ্দেশ্য বিধেয় শুধু চেঞ্জ করে দাও, উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করে দিলে ব্যাস, গুণটা যা আছে রেখে দিলে ব্যাস, আবর্তন কমপ্লিট। তার মানে এটা যেটা নিয়ম সেটা হচ্ছে তোমার হচ্ছে শুধু গুণটা যা, মানে মানবিকটা সামনে দিয়ে আসো ব্যাস, তাহলেই তোমাদের হয়ে যাবে। তাহলে কি হবে? কোনো কোনো মানবিক, মানবিক, কোনো কোনো মানবিক, মানবিক ব্যক্তি, কোনো কোনো মানবিক ব্যক্তি হয় মানুষ। কোনো কোনো মানবিকের সাথে কি করলাম? ব্যক্তি কথা যোগ করলাম। কেন যোগ করলাম? কারণ মানবিকের সাথে ব্যক্তি কথাটা যোগ না করলেও তুমি নাম্বার পাবে, কারণ মানবিকের সাথে ব্যক্তি কথাটা যোগ করা হলো দেখতে ভালো লাগে। মানবিক শুধু সিম্পল কথাটা মানবিক, মানবিক আসলে তো মানবিক ব্যক্তিরাই তো মানুষ, নাম যোগ না করলেও নাম্বার পাবে। এক্ষেত্রে এটা যোগ করা যায়, এটাতে কোনো অসুবিধা নেই। বোঝা গেল? কারণ মানবিক কথাটা, মানবিকটা কি? এই তো ব্যক্তিটাই তো মানুষ। তাহলে কোনো কোনো মানবিক ব্যক্তি হয় মানুষ। হ্যাঁ, হ্যাঁ হয়ে গেল। তাহলে এখানে, এখানে হাইপেন দিয়ে এটা কোন বচন হলো? এটা হচ্ছে আই বচনের, আই বচনের বিবর্তন, এটা হচ্ছে আই বচনের আবর্তন কি? আই। এখানে হচ্ছে আই। এবার ব্র্যাকেটে কি লিখবো? ব্র্যাকেটে লিখবো আবর্তিত, এই আবর্তিত, ব্যাস আবর্তিত, ব্যাস হয়ে গেল। এই যে বিবর্তিত, আবর্তিত।
এটা হয়ে গেল বিবর্তিত, এটা হয়ে গেল আবর্তিত। তাহলে বুঝতে পারলাম, তাহলে মূল জিনিসটা কি, প্রথমত বিবর্তন করতে হবে, তারপরে আবর্তন করতে হবে, এটাই হচ্ছে সিস্টেম। প্রথমত বিবর্তন করলাম, তারপর আবর্তন করলাম। এবার নেক্সট কি, নেক্সট ভালো করে দেখো, সৈনিক মাত্রই দেশপ্রেমিক। সৈনিক একই নিয়ম, সৈনিক। 3 নাম্বার হচ্ছে সৈনিক মাত্রই দেশপ্রেমিক, সৈনিক মাত্রই দেশপ্রেমিক। এবার ভালো করে দেখো এই বচনটা ভালো করে দেখো, সৈনিক মাত্রই দেশপ্রেমিক। এই যে অনেকেই তোমরা কি করো, ভুল করে বসো। এই যে সৈনিক মাত্রই যখনই তোমরা দেখো, তখনই তোমরা কি ভাবো যে এটাতে আমরা মনে হয় কেবলমাত্র উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করে দিব, কিন্তু না, এরকম বচনের ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করবে না। কারণ সেটা তখনই করা হয় যখন কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এই জাতীয় যদি শব্দগুলো থাকে, তবেই উদ্দেশ্য বিধেয় পদ স্থান পরিবর্তন করতে হবে বচন করার সময়। কিন্তু এরকম ক্ষেত্রে না, সৈনিক মাত্র মানে মাত্র এই কথাটা বলা মানে বাক্যটাকে নিশ্চিত করে বলছে। আর এই নিশ্চিত করে কথাটা হচ্ছে সেটা এ বচনের নিয়ম। সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক বাক্যটা নিশ্চিত। এই যে বাক্যটা নিশ্চিত করে বলছে, মাত্র নিশ্চিত করে বলছে, তাহলে এই বাক্যটা কিন্তু এ বচন হবে, কিন্তু এখানে উদ্দেশ্য বিধেয় পদ চেঞ্জ হবে না। তখনই যদি থাকে কেবলমাত্র কথাটা যদি থাকতো, তবে কিন্তু তোমরা কিন্তু এই জায়গাটাতে অনেকেই ভুল করে বসো। তাহলে বুঝতে পারলাম, শুধু এরকম মাত্র থাকলে উদ্দেশ্য বিধেয় পদ চেঞ্জ করবে না। যদি কেবল কথাটা থাকতো তাহলে কিন্তু উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করতে হবে। কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র এই শব্দগুলো থাকলে তবেই উদ্দেশ্য বিধেয় চেঞ্জ করতে হবে। তাহলে এই বচনটা কি হবে, এই বচনটা কিন্তু এ বচন হবে। উত্তরটা কি হবে, সকল সৈনিক হয় দেশপ্রেমিক, সকল সৈনিক হয় দেশপ্রেমিক। বুঝতে পারলাম উত্তরটা? তাহলে কি হবে, সকল সৈনিক হয় দেশপ্রেমিক। 3 নাম্বার উত্তরটা কি, উত্তরটা আছে সকল বচনগুলো যদি ভালো করে না শেখো তাহলে এরপরে যেগুলো হবে সেগুলো সব ভুল হবে। তাই প্রত্যেকটা জিনিসই কিন্তু রিলেটেড আছে। সকল সৈনিক হয় দেশপ্রেমিক, সকল সৈনিক হয় দেশপ্রেমিক, দেশপ্রেমিক। সকল সৈনিক হয় দেশপ্রেমিক। এটা কোন বচন, এ বচন। তো সকল সৈনিক হয় দেশপ্রেমিক, এটা এ বচন, এটা এ বচন হলো, সকল সৈনিক হয় দেশপ্রেমিক। তাহলে এটা আমাদেরকে কি করতে হবে, প্রথমত বিবর্তন করতে হবে। তো একই নিয়ম, বিবর্তনে আপাতত প্রথমত কি করতে হবে, বিবর্তনীয়, ব্র্যাকেটে আমরা লিখে দিব বিবর্তনীয়। যেহেতু বিবর্তন করতে বলেছে প্রথমে, তাহলে বিবর্তনীয়, কারণ বিবর্তনের আকারে নিয়ে নিলাম, কারণ এটা হয়ে গেল আশ্রয় বাক্য। বোঝা গেল? তাহলে বচনটা হয়ে গেল আশ্রয় বাক্য। তো এবার এটার বিবর্তন করব। এটা কোন বচন বার হচ্ছে, এ বচন বার হচ্ছে। এ বচনের বিবর্তন কি হয়, ই বচন। তাহলে এর পরের লাইনটা কি বচনে করব, ই বচনে করব। আর ই বচনের শুরুটা কি, কোনো। ই বচনের শুরুটা কি, কোনো। কোনো, এখানে এলে বার দিয়ে নে, বারবার করে একই শিখাচ্ছি, যখন এলেব দিয়ে করতে হবে, ঠিক আছে, বারবার করে যখন করে দিচ্ছি আর কি। হ্যাঁ, কোনো, কোনো শুরুটা হয়ে গেল। এবার হচ্ছে বিবর্তনের নিয়ম কি, বিবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য পদ, উদ্দেশ্য পদ থাকবে। এই জিনিসটা শুধু বিবর্তনটাকে বিবর্তনের মধ্যে শেখো, আর আবর্তনটাকে আবর্তনের মধ্যে শিখো। শুধু ঘুরপ্যাক যেভাবে বলবে সেভাবে। এটাকে যেহেতু বলছে বিবর্তনে আবর্তন, তার মানে এই সিস্টেমে করতে হবে। আর আবর্তনের বিবর্তন বলে কি হবে সেটাও আমি করে দেখাবো। হ্যাঁ, বাকি সব করে দেখাবো আস্তে আস্তে, তোমরা এক্সট্রা ক্লাস করতে থাকো আর মেন ক্লাসগুলো করে নেবে। প্রত্যেকটা অধ্যায়ের মেন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, আর এক্সট্রা ক্লাস হচ্ছে ডবল করে তোমাদের একদম ফিনিশিং, ঠিক আছে? তাহলে কি, কোনো, এবার কি বিবর্তন করতে হবে, এই লাইনটাতে বিবর্তন। তাহলে বিবর্তনের নিয়ম কি, যে উদ্দেশ্য পদ তা উদ্দেশ্য পদই থাকবে। তাহলে কোনো সৈনিক, উদ্দেশ্য পদ উদ্দেশ্য থাকলো। কি চেঞ্জ হবে, এখানে হয় আছে, তাহলে এখানে কি হবে, এই যে চেঞ্জ হবে, এখানে গুণে চেঞ্জ হবে, 9 হলো, ব্যাস। আর কি চেঞ্জ হবে, দেশপ্রেমিক আছে, শুধু অকথা যোগ করে দিলেই হয়ে যাবে, অকথা যোগ করে দিলেই ব্যাস, অদেশপ্রেমিক, তার মানে অ লিখে দিয়ে, এটা এদের বিধেয় পদ ছিল, অদেশপ্রেমিক। এটা কি হচ্ছে, ই বচন। বিধেয় পদ, বিরুদ্ধ পদ কি করে হয়ে যাবে, এমনি সচরাচর অযোগ করে দিলে তো বিরুদ্ধ পদ হয়ে গেল। কিন্তু তোমার যেমন এখানে তোমাদের অমানবিক, অলরেডি অমানবিক,
মানবিক হয়, মানবিকের বিরুদ্ধে কি হয়? অমানবিক। অমানবিক তো ছিলই, তার বিরুদ্ধ পদ কি হবে? তাহলে মানবিক। বোঝা গেল? তাহলে অদেশপ্রেমিক, ব্যাস হয়ে গেল। হ্যাঁ, কোনো সৈনিক নয় অদেশপ্রেমিক। হ্যাঁ, ই বচন। এবার এখানে কি লিখবো? এখানে আমরা লিখবো হচ্ছে তোমাদের কি হলো, বিবর্তনী হলো। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে বিবর্তিত, বিবর্তিত। ব্যাস, বিবর্তন হয়ে গেল, বিবর্তনটা হয়ে গেল। বোঝা গেল কেন এটা বিবর্তন হয়ে গেল? বিবর্তনের মূল নিয়ম কি? তাহলে উদ্দেশ্যপদ থাকলো, গুণটা চেঞ্জ হলো, আর বিধপদ আছে তার বিরুদ্ধপদ হয়ে গেল। অদেশপ্রেমিক দিলেই বিরুদ্ধপদ হয়ে গেল। এবার কি এইটার হচ্ছে, এবার এই যে এটা বিবর্তন হলো, এবার এই লাইনটার আবর্তন। এই লাইনটার আবর্তন কি? এই লাইনটা কোন বার হচ্ছে? ই বচন বার হচ্ছে। তো ই বচনের আবর্তন কি? ই বচনের আবর্তন কিন্তু ই হয়। ঠিক আছে, ই বচনের আবর্তন ই হয়। তাহলে এখানে কি হবে? কোনো। তারপর আবর্তনের নিয়ম কি? আবর্তনের নিয়ম হচ্ছে উদ্দেশ্য বিধ চেঞ্জ করে দাও, গুণটা যা আছে তাই রেখে দাও, ব্যাস আবর্তন কমপ্লিট। তাহলে কি হবে? কোনো বিধবতার সামনে আসবে, এটা দিকে যাবে, ব্যাস এটা যা আছে তাই লিখে ব্যাস কমপ্লিট। মানে বিধবতার সামনে নিয়ে আসো। আবর্তনের মূল নিয়ম কি? উদ্দেশ্য চেঞ্জ করে দাও, আর গুণটা যা আছে তাই রেখে দাও, ব্যাস এটাই হচ্ছে আবর্তন নিয়ম, আর কিছুই নেই। তাহলে অদেশ প্রেমিকদের সামনে আসবে কোনো অদেশ প্রেমিক নয়, এই যে নয়টা নয় রাখলো, সৈনিক, সৈনিক ই বচন ব্র্যাকেটে আবর্তিত, আবর্তিত। আর এইটাই হচ্ছে বিবর্তনের আবর্তন। তোমরা এই যে শেষে এটাও লিখতে পারো, শেষে বিবর্তনের আবর্তনও লিখতে পারো, কারণ শেষ যেটা ফিনিশিং এটাই হচ্ছে তোমাদের এই প্রশ্নে, এই যে বিবর্তনের আবর্তনটাই হচ্ছে এটা ফিনিশিং যেটা হয় সেটাই হচ্ছে আবর্তন। এই যে আবর্তিতটাই হলো বিবর্তনের আবর্তন। তো এখানে সরাসরি তোমরা বিবর্তনের আবর্তনও লিখতে পারো, মানে শেষ লাইনটাই তোমাকে জানতে চেয়েছিল, এই বাক্যটার শেষ লাইনটাই তোমাকে জানতে চেয়েছিল সৈনিক মাত্রই দেশপ্রেমিক, এইটার বিবর্তনের আবর্তন কি? এইটার বিবর্তনের আবর্তন যেটা শেষে দাঁড়ালো আবর্তনটা, ওইটাই হচ্ছে বিবর্তনের আবর্তন। মানে কোনো অদেশপ্রেমিক নয় যে সৈনিক, এটাই হলো বিবর্তনের আবর্তন। শেষ লাইনটাই হচ্ছে এটা তোমার কাছে জানতে চেয়েছে বিবর্তনের আবর্তন। তো বোঝা গেল এটাই হলো তোমার বিবর্তনের আবর্তন। তাহলে এই যে সৈনিক মাত্রই দেশপ্রেমিক, এইটার বিবর্তনের আবর্তন কি হলো? কোন বচন? ই বচন। এইটাই হচ্ছে তোমার বিবর্তনের আবর্তন। এই লাইনটাই তোমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, বোঝাতে পারলাম? এবার কি? এবার হচ্ছে সৈন্যরা বিশ্বাসী হয়। এবার এই প্রশ্নটা দেখো, এই দুটার মধ্যে পার্থক্য আছে, ভালো করে দেখো। এটার মধ্যে কি আছে? সৈন্যরা বিশ্বাসী হয়। সৈন্যরা বিশ্বাসী হয়, হয় মানে কি? এখানে কিন্তু সৈন্য মাত্রই বলে নাই, সৈন্য মাত্রই বিশ্বাসী যদি বলতো তাহলে কিন্তু সেটা এ বচনই হতো, কিন্তু এখানে বিশ্বাসী হয়, তার মানে সন্দেহ আছে। সৈন্যরা বিশ্বাসী হয়, হয় আছে, এগুলো থাকলে কি হয়? এগুলো কিছু কিছুর মধ্যে পড়ে। আর কিছু কিছু কথাটা কার? কিছু কিছু কথাটা কার নিয়ম? কোনো কিছু কিছু এগুলো কার নিয়ম? এগুলো আই বচনের নিয়ম। আর বাক্যটা যেহেতু হ্যাবাচক আছে, কারণ হয় হ্যাবাচক আছে, তাহলে আই বচন মিলে আছে। এ বচন তো না, কারণ এ বচন হলে সকল কথাটা বলে দিত। এখানে যদি বলতো যে সৈন্য মাত্রই বিশ্বাসী, তাহলে এ বচন হয়ে যেত, তাহলে এটা আই বচনই হবে। বিশ্বাসী হয়, হয় মানে কি? হয় আছে, এগুলো আই বচনে। ঠিক আছে, কোনো কিছু কিছু অধিকাংশ। সৈন্যরা বিশ্বাসী হয়, তার মানে বলতে চাচ্ছে যে কিছু কিছু বিশ্বাসী হয়, কিছু কিছু কথাটা এখানে যাচ্ছে হয়, তাহলে এটা আই বচনে আছে। বোঝা গেল? এখানে কথাগুলো লুকিয়ে আছে। সবসময় যে তোমাকে সরাসরি বলবে তা না, কিছু কথা উজ্জ্ব থাকে, সেটা ধরে নিতে হবে। তাহলে সৈন্যরা বিশ্বাসী হয়, এটা কোন বচনের মধ্যে ফেলা যাবে? এটা আই বচন। মানে হয় মানে কি? নিশ্চিত করে না, হয়, কিছু সময় হয়, কিছু সময়টা কি? অনেক কিছু কিছু। কার নিয়ম? এটা আই বচন নিয়ম। তাহলে এটা আই বচন হবে। সৈন্যরা বলছে, রা মানে কিছু, রা। আর মাত্র, এটা যেমন সৈনিক মাত্রই, মাত্রই মানে দেশপ্রেমিক, এটা হতে এ বচন। মাত্রই মানে নিশ্চিত করে বলছে, একদম যত আছে সবগুলোই। আর রা মানে কিছু জনের কথা বলছে, এখানে কিছু জনের কথা বলছে বিশ্বাসী হয়, তাহলে এটা আই বচন। বুঝতে পারলাম? তো এই ধরনের বাক্য থাকলে কি হবে? আই বচন হবে। তাহলে উত্তরটা কি হবে? আই বচন মানে কি? কোনো সৈন্য হয় বিশ্বাসী, এটা আই বচন। বুঝতে পারলাম? কোনো সৈন্য হয় বিশ্বাসী।
তাহলে 4 নাম্বারটা উত্তরটা চলো করি। এলেপ দিয়ে কোনো কোনো সৈন্য হয় বিশ্বাসী, কোন বচন এটা? আই বচন। কোনো কোনো সৈন্য হয় বিশ্বাসী, যে কোনো কোনো সৈন্যরা বিশ্বাসী হয়, কোনো কোনো সৈন্য হয় রারি, এগুলো চলবে না বচন, কারণ মেন পদ কি ছিল? উদ্দেশ্য পদ, তাহলে এটা উদ্দেশ্য পদ হবে, এটা বিশ্বাসী। কোনো কোনো সৈন্য হয় বিশ্বাসী, বুঝতে পারলাম? তাহলে কোনো কোনো সৈন্য হয় বিশ্বাসী, ব্র্যাকেটে লিখবো কি? ব্র্যাকেটে লিখবো এটা হচ্ছে প্রথমে কি করতে বলছে? বিবর্তনীয় আবর্তন, তাহলে ব্র্যাকেটে প্রথমে লিখবো বিবর্তনীয়, 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 ঠিক আছে? কোনো কোনো সৈন্য হয় বিশ্বাসী, বিবর্তনীয় লিখে দিলাম। এবার এইটার বিবর্তন আকারে নিয়ে নিলাম, এবার কি করব? এইটার হচ্ছে বিবর্তন করব। তাহলে আই বচনের বিবর্তন কি হবে? আই বচনের বিবর্তন কিন্তু ও বচন হবে। আই বচনের বিবর্তন কি? ও বচন। আর ও বচন মানে হচ্ছে শুরুটা কি? কোনো কোনো, তাহলে প্রথমত কি করতে হবে? কোনো 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 কোনো, তারপর কি? তারপর হচ্ছে তোমার উদ্দেশ্যপদ থাকবে, সৈন্য সৈন্যই হবে, সৈন্য, উদ্দেশ্যপদ উদ্দেশ্যপদই হবে, শুধু গুণটা চেঞ্জ হবে। বিবর্তন নিয়ম কি? গুণটা চেঞ্জ হবে, হয় আছে নয় হবে, নয় হবে। আর এখানে বিশ্বাসী আছে, তাহলে তার বিরুদ্ধ পদ কি হবে? অবিশ্বাসী। আমি কি বলছিলাম? বিরুদ্ধ পদ বানানো খুবই সহজ, কারণ এখানে দেখো বিশ্বাসী, তাহলে তার বিরুদ্ধ পদ কি? অযুক্ত করে দাও, ব্যাস, তাহলে ব্যাস নর্মাল হচ্ছে 99% তোমাকে অ দিকলেই হয়ে যাবে। 1%ই তোমার আছে, যেমন মানবিকের ক্ষেত্রে তোমার মনে করছে মানবিক, তো অমানবিক তো ছিলই, তো তার অমানবিক কি? অমানবিক কাটতে পারবে না, কিন্তু আলটিমেটলি ঘুরে মানে তো ওইটাই। অমানবিক মানে কি? তার মানেটা তো একই না, তোমার কাটতে পারবে না, নিয়ম অনুযায়ী কাটতে পারবে না, আসলে মানে তো ওইটাই। অমানবিকের আবার মনে করো বিরুদ্ধ পদ একটা অ দিতা, যেমন তোমার বিরুদ্ধ পদ আমি ডবল বার হয়ে যেত, অ দিলে ডবল বার, ডবল বারের গুরুত্ব থাকে না, তো কি হয়ে যেত? সমান সমান হয়ে যেত না? এস পি বার ইজ ইকুয়াল টু 0। এবার ডবল ডবল এস পি ডবল বার কখন হতো? যখন অ একটা বিরুদ্ধ থাকতো, তখন কি হতো? তা আমি কি বলছিলাম যে ডবল বারে কোনো গুরুত্ব থাকে না, সরাসরি এস পি ইজ ইকুয়াল টু 0 বলে দিতাম না, সেরকম ব্যাপারটা বুঝতে পারলাম। একই ব্যাপার, আসলে দুইটার মানে তো একই, তো দুইটার মানে একই দিয়ে লাভ কি? ওই জন্য ওটাই। তাহলে কোনো 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 সৈন্য নয় অবিশ্বাসী। আই বচনের বিবর্তন কি? ও, এখানে লিখবো বিবর্তিত, বিবর্তিত। এবার হচ্ছে এটার হচ্ছে আবর্তন করব, এই লাইনটার আবর্তন করবো, তাহলে বিবর্তন হয়ে গেল। এবার এই লাইনটার আবর্তন কি? এটা কোন কোন বচন বাড়লো? ও বচন। তাহলে ও বচনের আবর্তন কি? সম্ভব নয়, ব্যাস এখানে লিখবো ও বচনের আবর্তন, খুবই সিম্পল, ও বচনের আবর্তন সম্ভব নয়, ব্যাস ব্যাস হয়ে গেল। তাহলে 4টা হয়ে গেল। তাহলে এটার বিবর্তনে আবর্তন কি দাঁড়ালো? এটার বিবর্তনে আবর্তন সম্ভব নয়, বিবর্তনের আবর্তন কি হলো? এটার বিবর্তনে আবর্তন সম্ভব নয়, সম্ভব নয় হলো, বোঝা গেল? এই শেষ লাইনটাই তো বিবর্তনে আবর্তন হতো, তাহলে এটার কি দাঁড়ালো? এই বচনটার, কোন বচনটার? এই বচনটার সৈন্যরা বিশ্বাসী হয়, এই বচনটার বিবর্তনের আবর্তন, এই বিবর্তনের আবর্তন কি? সম্ভব নয়। এই যে এই বচনের বিবর্তন আবর্তন কি? শেষ লাইনটা তো বিবর্তনে আবর্তন হতো, তো এই বচনটার বিবর্তনে আবর্তন সম্ভব নয়, বুঝতে পারলাম? 4টা হয়ে গেল, ব্যাস 4টা হয়ে গেল। এবার 5 নাম্বারটা, তো চলো 5 নাম্বারটা করে নেওয়া যাক। 5 নাম্বারটা ভালো করে দেখো, আমি এমনভাবে নিয়মগুলো তুলেছি, প্রত্যেকটা নিয়ম তুলেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, বচনগুলো একবারে ক্লিয়ার হয়ে, যাতে আর তোমাদের ভুল না হয়। 5 নাম্বার প্রশ্নটা দেখো, বাক্য মাত্রই বচন নয়। এবার দেখো, বাক্য মাত্রই বচন নয়, এই যে মাত্র আছে, এদিকে নয় আছে, মাত্র, বাক্য মাত্রই, বাক্য মাত্র মানে বাক্যটা নিশ্চিত করে বলছিল, আর তাহলে এটা এ বচনের নিয়ম ছিল, এ বচনের নিয়মের সাথে নয় আছে, তাহলে কি হয়ে যাবে? ও বচন হয়ে যাবে। কারণ আমি আগে বলছিলাম এ বচনের নিয়মের সাথে নাবাচক শব্দ থাকলে কি হয়ে যায়? ও বচন হয়ে যায়।
তো ভালো করে দেখো, তো বাক্য মাত্রই নয় আছে, তাহলে না এ বচনের নিয়মের সাথে না বাচক আছে। তো এ বচনের নিয়মগুলো কি ছিল? সকল, সব, সমস্ত, যে কেউ, যে কোনো, সর্বদা, প্রত্যেক, বাক্যটা নিশ্চিত। তো এই যে বাক্যটা তো নিশ্চিত করে বলছিল, সঙ্গে না বাচক থাকে গেলেই বেশ কি হয়ে যায়? ও বচন হয়ে যায়। এটা আমি ও বচনের বিশেষ নিয়মে দেখাইছিলাম করে, সব নিয়ম লিখে দিয়েছি একদম পুঙ্খানুপুঙ্খভাবে, প্রত্যেকটা ধরে ধরে, যেগুলো কোনো বই পড়লেও জীবনে মনে করো সহজে বুঝতে পারবে না, কিন্তু আমি একদম নিজের হাতে লিখে সুন্দর নোট আকারে করে বুঝিয়ে দিয়ে প্রত্যেকটা ক্লাস আলাদাভাবে করে দিয়েছি। তো বচনটা এমন সুন্দর, বচনের ভিডিও এমন এমন আছে না, ওর বাইরে মানে আর কোনো কিছুই করা লাগবে না, ওগুলো করলে জীবনে আর বচন ভুলবে না। তো বচন অধ্যায় ফুলফিলভাবে মেইন ক্লাস এক্সট্রা, আমি শুধু এটা না, প্রত্যেকটা অধ্যায় কিন্তু তোমাদের ক্লাস চলছে, ঠিক আছে? তো সব ক্লাসগুলো করে নিও, কেউ আটকাতে পারবে না। তাহলে বোঝা গেল বাক্য মাত্রই বচন নয়, তাহলে এটা কোন বচন হবে? এটা ও বচন হবে। কেন হবে? কারণ এক তো এ বচন ছিল, তারপর না আছে। এ বচনের নিয়মের সাথে মনে রাখবে, নাবাচক শব্দ থাকলে সেটা ও বচন হয়ে যায়। বচনে স্পেশাল করে এ বচন, ই বচন, আই বচন আলাদা, 4টা বচন আলাদা আলাদা করে ভিডিও আছে, 4টা বচনই তোমরা ভালো করে দেবে, আর এক্সট্রা ক্লাসে আলাদা আলাদা করে ভিডিও আছে। তো এ বচনে যত রকম ভাবে এ বচন সব ওখানে করে দিই, ই বচন কত রকম সব করে দিয়েছি, আই বচন কত রকম সব করে দিই, ও বচন কত রকম সব করে দিয়েছি। তো এখন তো আমি ক্লাস তো করাচ্ছি, এই জন্য প্রত্যেকটা ক্লাস করার সময় বলেও দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা কোন বচন হবে? বাক্য মাত্রই বচন নয়, এটা ও বচন হবে। বুঝতে পারলাম? এবার ও বচন হবে যখন, তাহলে এটা তোমার করে নিবে, বাকিটা তোমরা করে নিবে, এটা তোমরা করে নিবে। বলে দিলাম একইভাবে নিয়মটা যেভাবে বলে দিলাম, একইভাবে বিবর্তন আবর্তন করবে। তাহলে সকল সাধু ধার্মিক নয়, একইভাবে করতে হবে। তাহলে সকল বচনটা বলে দিলাম, সকল সাধু ধার্মিক নয়, তাহলে কি হবে? সকল একই ফরম্যাটে তো হচ্ছে, সবগুলো তো একই ফরম্যাটে। বচনটা আমি ধরে দিচ্ছি, সকল সাধু ধার্মিক নয়, তাহলে এটা কোন বচন হবে? সকলের সাথে নয় আছে, এই একই ব্যাপার, ও বচন হয়ে যাবে। তারপরটা বাকিটা তোমরা করে নিবে, বিবর্তনে আবর্তন করে নিবে। কাক কালো, এবার দেখো কাক কালো, এখানে দেখো সকল কথাটা লুকিয়ে আছে। কাক তো কালো, আমরা সবাই জানি সকল কাকই কালো, তো এখানে সকল কথাটা এর মধ্যে লুকিয়ে আছে। কাক কালো, সকল কাকই তো কালো, তাহলে সকল কথাটা এখানে লুকিয়ে আছে, তাহলে এটা কোন বচন হবে? এ বচন হবে। সকল কাক হয় কালো, ব্যাস, এটাও করে নিবে, বাকিটা একই ফরম্যাটে। তারপর কি? অধিকাংশ শিক্ষক, আমি তো 4টা করে দিলাম, যে 4টা করে দিলাম এই নিয়মে একইভাবে, এবার বাকিগুলো একই নিয়মে করতে হবে। অধিকাংশ শিক্ষক পরিশ্রমী, এই যে অধিকাংশ কথাটা কার? অধিকাংশ কথাটা হচ্ছে তোমার কিন্তু আই বচনের নিয়ম। কোনো কিছু কিছু, অধিকাংশ, বেশিরভাগ, প্রায়, সাধারণত, শতকরা, পার্সেন্টেজ এবং বাক্যটি যদি হ্যাবাচক থাকে তাহলে সেটা আই বচন হয়। তো এখানে অধিকাংশ কথাটা মিলে গেছে, তাহলে এটা আই বচন হবে। তাহলে আই বচন, তাহলে কি হবে? কোনো শিক্ষক হয় পরিশ্রমী, ব্যাস, বাক্য বচনটা করে দিলাম, বাকি একই ফরম্যাটে করতে হবে। তারপর কি? একমাত্র বিজ্ঞানীরাই যুক্তিবাদী, এই যে একমাত্র কথাটা আছে, একমাত্র কথাটা কার? একমাত্র কথা থাকলে কি হয়ে যায়? এ বচন হয়, কিন্তু উদ্দেশ্য বিধ চেঞ্জ হয়। তাহলে কেবলমাত্র, একমাত্র, ভালো করে তো হয়েছে একমাত্র। এখন এই একমাত্র আর এই বাক্য, এই হচ্ছে সৈনিক মাত্র, কথাটা এক নয়। এখানে এই যে এরকম যদি থাকে, একমাত্র যদি থাকে, তবেই উদ্দেশ্য বিধ চেঞ্জ হবে। বুঝতে পারলাম? এখানে শুধু মাত্র থাকলে হবে না, এটা এ বচন হবে। বুঝতে পারলাম? তাহলে এই কেবলমাত্র এরকম থাকলে উদ্দেশ্য বিধ চেঞ্জ হবে। তাহলে উত্তরটা কি হবে? সকল যুক্তিবাদী হয় বিজ্ঞানী, সকল যুক্তিবাদী বা যুক্তিবাদী ব্যক্তি হয় বিজ্ঞানী। বুঝতে পারলাম? সকল যুক্তিবাদী ব্যক্তি হয় বিজ্ঞানী, তাহলে এটা এ বচন হলো। বাকিটা একই ফরম্যাটে করতে হবে। তো আশা করি তোমাদেরকে বিবর্তনে আবর্তন আর তোমাদের কঠিন হবে না। এরপরে নেক্সট ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো, এক্সট্রা ক্লাসের জন্য অপেক্ষা করো, আর মেইন ক্লাসগুলো তোমরা কমপ্লিট করে দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্সট্রা ক্লাসে ডবল প্র্যাকটিস হয়ে যাবে, ব্যাস, আর কেউ আটকাতে পারবে না। তো প্লিজ প্রত্যেকটা ক্লাস করো, প্রত্যেকটা ক্লাস করো, আর বন্ধুদেরকে শেয়ার করো।